সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে নিয়মিত টক শো সময়। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। সারা দেশে চলমান বিধি নিষেধ বা লকডাউন আরও এক সপ্তাহ বেড়েছে। 6 জুন পর্যন্ত সীমান্তে চলাচল বন্ধেরও মেয়াদ বেড়েছে। সীমান্ত বন্ধ থাকবে আগামী 14 জুন পর্যন্ত। সুপারিশ এসেছে সীমান্তবর্তী 7 জেলায় যাতে লকডাউন আরোপ করা হয়। সংক্রমণ 5-এর নিচে না নামা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত সরকার নেবে না। এ ব্যাপারে আগেই শিক্ষামন্ত্রী বলেছেন, তিনি বলেছেন যে কোনো ঝুঁকির মধ্যে ফেলতে চান না শিক্ষার্থীদের। অন্যদিকে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনেকে এর প্রতিবাদ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য বিভিন্ন স্থানে মানববন্ধনও হচ্ছে। আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবি করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেরকম একটা মানববন্ধন বা আন্দোলনের মতো হয়েছে। কিন্তু কেন এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বা এ ব্যাপারে সতর্ক অবস্থান সরকার নিয়েছে সেটি একটু পর্যালোচনার দাবি রাখে আমরা আজকে আলাপ করব। ইতিমধ্যে আমরা জেনেছি যে শিক্ষামন্ত্রী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে বা যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে বৈঠক ডেকেছেন আগামীকাল। সেখানে তিনি বিষয়টি পর্যালোচনা করবেন এবং পর্যালোচনার পরে হয়তো জানাবেন এ বিষয়ে সিদ্ধান্ত। করোনা সংক্রমণের পাশাপাশি এখন ব্ল্যাক ফাঙ্গাসেরও ঝুঁকির কথা আমরা শুনছি এবং এর ভয়াবহতার বিষয়টিও সামনে চলে আসছে। প্রতিবেশী দেশের নামে যে একটি ভ্যারিয়েন্টের কথা বলা হয়েছে সেটি সহ এ পর্যন্ত প্রায় 140 ধরনের ভ্যারিয়েন্ট এখন শনাক্ত হয়েছে বা সক্রিয় আছে। এটি একটা উদ্বেগের বিষয়। অন্যদিকে আমেরিকান যে টিকা ফাইজার, সেই টিকাটি এখন দেশে আসার পর্যায়ে রয়েছে। মূলত করোনা পরিস্থিতি নিয়ে আজকে আলাপ করব। অন্যান্য প্রসঙ্গ সুযোগ পেলে আমরা কথা বলবো। তার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, বিশেষ করে চালের বাজার বেশ অস্থির আছে। সুযোগ পেলে কথা বলবো। শুরুতে পরিচিত হব আমাদের দুজন অতিথির সঙ্গে। স্টুডিওতে এসেছেন তারা দুজনই, ধন্যবাদ তাদেরকে। রয়েছেন জনাব মোফাজ্জল করিম, সাবেক সচিব এবং রাষ্ট্রদূত, স্বাগত আপনাকে জনাব মোফাজ্জল করিম। রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনেরও মহাসচিব, স্বাগত আপনাকেও। শুরু করতে চাই জনাব মোফাজ্জল করিম, আপনি তো নিশ্চয়ই করোনা পরিস্থিতি দেখছেন এবং ব্যবস্থাপনাও দেখছেন। এই মুহূর্তে আমরা কিন্তু একটা পেন্ডুলামের মতো, কখনো একটু ভালোর দিকে যায়, সংক্রমণের হার একটু কমে, তখন এক ধরনের সিদ্ধান্ত আসে, আবার যখন বেড়ে যাচ্ছে তখন আবার সবাই নড়ে চড়ে বসছে। ইটস নট অল অ্যাবাউট যে সরকারই এটার ব্যাপারে মানে কি বলে যে পদক্ষেপ নিচ্ছে বা নিচ্ছে না। এখানে মানুষের চিন্তার জগতেও মধ্যে এক ধরনের কিন্তু প্রভাব বিস্তার করছে করোনার এই বাস্তবতাটা। কখনো তো আপনি এই বিষয়টা কিভাবে মূল্যায়ন করছেন, যে কিভাবে ব্যবস্থাপনা হচ্ছে এবং যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তাতে আপনি কতটা স্বস্তি বা আশ্বস্ত বোধ করছেন? ধন্যবাদ। দেখুন, এই পুরো বিষয়টাতে প্রত্যেকেরই একটা ভূমিকা আছে। এমন না যে এটা শুধুমাত্র সরকার একা করবেন বা স্বাস্থ্য কর্মীরা, চিকিৎসকরা তারা করবেন, তা না। প্রত্যেকটা মানুষ এখানে জড়িত এবং বরং সাধারণ মানুষ বেশি জড়িত। দায়িত্বটা তাদের, কারণ আক্রমণ হচ্ছে তাদের উপরে সাধারণভাবে। এবং করোনা কাউকে বাছবিচার করছে না। দেখা যাচ্ছে অনেক মানে পৃথিবীর প্রায় সব দেশেই খুবই নামি দামি মানুষরা, খুবই বড় মাপের মানুষরা, তারা যেমন আক্রান্ত হচ্ছেন, অনেকে মৃত্যুবরণ করছেন, তেমনি সাধারণ মানুষও মরছে। তাহলে পরে দায়িত্বটা সকলের। এখানে আমি প্রথমেই বলে নিতে চাই, আমার মনে হয় সকলের যখন বলছি তখন প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ ইত্যাদি ব্যতীত যে সাধারণ মানুষ, তারা তাদের ভূমিকাটা, আমার মতে তাদের দায়িত্বটা সঠিকভাবে প্রথম থেকেই পালন করছেন না এবং এখনও না। এতদিন পরে এত কিছু ঘটে যাওয়ার পরেও আশানুরূপ নয়। যদি করতেন, তাহলে কিছু কিছু দেশ যেমন ভিয়েতনামেরা যারা আর কি ওখানে অনেকটা কমান্ডের উপরে চলে, বললে পরেই যাতে চলে, তাহলে পরে আজকে পরিস্থিতি এত খারাপ হতো না। দেখুন, কিছুদিন আগেও, 1 মাস বা 1.5 মাস আগেও পরিস্থিতি সাংঘাতিক খারাপ হয়ে গেছিল। 112 জন পর্যন্ত মারা গেছেন। সেখান থেকে যাই হোক মোটামুটি এটা বন্ধ করা গেছে, নেমে এসছে মৃত্যুর সংখ্যা। কিন্তু কতটুকু? আবার আজকেও তো বোধহয় 32 জন না কয়জন মারা গেছে। তো এখন এখানে আমি প্রথমেই বলতে চাই, সরকার, জনগণের যারা প্রতিনিধি করেন, সেই সমস্ত নেতারা, বিভিন্ন ক্ষেত্রের যারা যে সমস্ত ব্যক্তি আছেন, আমাদের সমাজকে যারা পরিচালনা করছেন, সমাজপতিরা, তারা সবাই মিলে যদি সম্মিলিতভাবে
যদি এগিয়ে যেতেন, আর প্রশাসনও যদি, আগে তো বললাম যে সাধারণ মানুষ, জি তাদেরকে আমি মানে সাধারণ মানুষদেরকে আমি তাদেরকে 5 নম্বরও দিতে রাজি না, আর প্রশাসন তাদেরকে 5 নম্বর দিব ঠিকই, কিন্তু খুব ভালো নম্বর দিতে পারছি না। জি তাদের আরো বেশি আমার মতে আর কি সোচ্চার হওয়া উচিত ছিল। সরকারি সিদ্ধান্ত যেগুলো হচ্ছে ভালো, কিন্তু সেই সিদ্ধান্তগুলো যদি বাস্তবায়ন করার জন্য যাদের দায়িত্ব, সেটা হচ্ছে প্রশাসন। সেই প্রশাসন বলতে সাধারণ প্রশাসন, ম্যাজিস্ট্রেসি ইত্যাদি যেমন বোঝায়, পুলিশ যেমন বোঝায়, তেমনি প্রশাসনের সঙ্গে জড়িত সকলকেই বোঝায়। কিন্তু কই, এটা তো খুব দৃশ্যমান না প্রশাসনের যে দায়িত্ব পালনটা আর কি। এই জন্য আমি বলবো, মানে কি অর্থ বলছেন যে প্রয়োগ করার ক্ষেত্রে, কার্যকর করার ক্ষেত্রে, হ্যাঁ, কাদের প্রশাসন বলতে আপনি যে সমস্ত সিদ্ধান্তাবলী যেগুলো আসছে সরকারের পক্ষ থেকে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি আসছে। একটা সোজা একটা কথা বলি, যেমন মাস্ক পরতে হবে, কেমন আজ থেকে 2-3 সপ্তাহ আগেও একটা ছেঁড়াবেড়া অবস্থা ছিল, সেখান থেকে বরং এখন একটু উন্নতি হয়েছে। বারবার বলতে কিছুটা উন্নতি হয়েছে সাধারণ, কিন্তু ওখানেও এটাতে প্রশাসনের ভূমিকা কিছুই না বলতে গেলে। আমি বলছি না যে খালি জেল দিতে হবে, জরিমানা দিতে হবে, কিন্তু মানুষের কাছে তো দ্বিতীয় হচ্ছে মানুষের কাছে যাতে যেতে হবে, তারা প্রথমেই হচ্ছেন কি জনপ্রতিনিধিরা, প্রথমে হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দরা। তাদের ভূমিকাও কিন্তু খুব একটা দৃশ্যমান নয়। এই কারণে তাদেরকে কি দৃশ্যমান, তাদেরকে কি যুক্ত করা হচ্ছে? তাদের সবই তো মানে কি বলে যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের মাধ্যমেই এটা বাস্তবায়ন করা হচ্ছে। এটা করা ঠিক নয়, কিন্তু আমাদের তো বাংলাদেশে, আমাদের দেশে তো একটি রাজনৈতিক ব্যবস্থাপনায় তো দেশ চলছে। সরকার যেটা, সেটা তো একটি রাজনৈতিক দলের সরকার। অতএব সরকার যখন তার একটা সিদ্ধান্ত দিবেন, দিয়ে যদি মনে করেন যে শুধুমাত্র তার আমলাদের মাধ্যমেই এটা বাস্তবায়িত হতে পারবে, বা এটা ওই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হবে, তাহলে তো এটা ভুল। বুঝতে পেরেছি। প্রথমেই মনে করা উচিত যে না, তার দলের যারা রয়েছেন, কারণ তাদের দলের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন, প্রতিনিধিরা রয়েছেন, এরা হচ্ছেন গিয়ে মাটির মানুষ। কিন্তু না, আবার রাজনৈতিক দল সম্পৃক্ত হলে তো দেখা যায় তারা খুব জটলা, জমায়েত, মিছিল, মিটিং, লোকজনের মধ্যে আরো বেশি, এখানে তো তাদের এই অংশগ্রহণ তো আরো সমস্যা আরো জটিল করে তুলতে পারে। আমি মনে করি না, তা পরীক্ষা করা হয়নি। আচ্ছা, এই কথাটা বলে এখানে একটা কথাই বলি আর কি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো সমস্যাই হোক না কেন, জনসম্পৃক্ততা ছাড়া হবে না, এবং এই জনসম্পৃক্ততাটা ম্যাজিস্ট্রেট দিয়ে, পুলিশ দিয়ে হয় না, সেটা তাদেরই একজন কাউকে দিয়ে হতে হবে, এবং সেটাই হচ্ছে গিয়ে রাজনৈতিক। জি, ধন্যবাদ ডক্টর নিজামুল হক ভাইয়া। আপনি কি মনে করেন, এখানে উনি প্রশাসনের একজন জাদরেল কর্মকর্তা ছিলেন, সেই পয়েন্ট অফ ভিউ থেকে উনি বলছেন যে শুধুমাত্র এখানে আমলা নির্ভরতা বা প্রশাসন নির্ভরতাই যথেষ্ট নয়, এই ধরনের একটা ক্রাইসিস মোকাবেলার জন্য একটা সার্বিক একটা অংশগ্রহণ দরকার। সেখানে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর একটা বড় শক্তি, বা আমাদের যারা সরকারে আছেন তাদেরকে অন্তর্ভুক্ত করা, জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা, তাহলে এই ধরনের মহামারী বা এই ধরনের সংকট মোকাবেলা করা অনেক সহজ হতো। এখানে কৌশলের একটা বিষয় নিয়ে কথা। ধন্যবাদ জহিরুল আলম ভাই, ধন্যবাদ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মোফাজ্জল করিম সাহেব। উনি একজন সচিব ছিলেন এবং রাষ্ট্রদূত ছিলেন বটে। তারপরে এনটিভির অগণিত দর্শকবিন্দু, আপনাদেরকে শুভেচ্ছা। আসলে স্যার যথাযথই বলেছেন, সেটা হলো উনি যেটা বলেছেন যে আমলাতান্ত্রিক, উনি একজন আমলা হয়েও বলেছে যে শুধু আমলাদেরকে দিয়ে এটা নিয়ন্ত্রণ করা যায় না। আমরা প্রথমেই দেখেছি যখন করোনা আরম্ভ হলো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তখন উদ্যোগ নিয়েছেন যে আমরা করোনার টেস্ট করবো ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমি তৎকালীন সচিবের সাথে কথা বলেছি। তারপরে ডিজি আবুল কালাম সাহেবের সাথে কথা, ওনারা বললেন আপনারা কি করবেন না করবেন। অথচ দেখেন, মানে আমাদের 2-3টা মেশিন আছে যে করোনা টেস্ট করার জন্য, আমরা কিন্তু সে সাহায্য পাই নাই।
কিন্তু তখন আমরা কি করলাম, আমাদের বিশ্ববিদ্যালয় এবং আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের কিছু টাকা দিয়ে আমরা কিন্তু করোনার টেস্ট আমরা আরম্ভ করলাম। টেস্ট বলতে আমরা পরীক্ষা করছি, যে টেস্ট আসলে আমরা পরীক্ষা করবো, আমাদের কয়েকজন সায়েন্টিস্ট সেখানে ইনভলভ হলো। আমরা কিন্তু সে কারণের ক্ষেত্রে সহযোগিতা আমরা পাই নাই। আপনারা দেখেন যে উন্নত বিশ্বে আজকে অক্সফোর্ডের টিকা, অ্যাস্ট্রাজেনেকার টিকা, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা টিচাররা বের করলো, আমাদেরকে এই ধরনের গবেষক নাই, গবেষক ছিল। প্রথম দিকে সরকারি যে আমলারা যারা ছিলেন, ওনারা একটা কমিটি করেছেন, করোনার কমিটি। সে কমিটিতে 100 কতজন ডাক্তার, সব ডাক্তার, কিন্তু সেখানে কোনো ভাইরোলজিস্ট নাই, সেখানে কোনো পাবলিক হেলথের ডাক্তার নাই, সেখানে কোনো মাইক্রোবায়োলজিস্ট নাই, বায়োকেমিস্ট নাই, ফার্মাসিস্ট নাই, নিউট্রিশনিস্ট নাই, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের টিচাররা নাই। অর্থাৎ যারা যে ফিল্ডে, সেই ফিল্ডের লোকগুলোকে নেওয়া হয় নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখনই প্রধানমন্ত্রী কার্যালয়ের হস্তক্ষেপ করলো, তখন দেখা গেল যে একটা সিস্টেমের মধ্যে আমাদের স্বাস্থ্য সচিবের পরিবর্তন হলো, আমাদের ডিজির পরিবর্তন হলো। এর মধ্যে আমরা আরও বেশ কিছু কেলেঙ্কারি, কিছু অসাধু লোক এখানে ঢুকে গেল, যারা করোনা নিয়ে ব্যবসা করলো, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিল। সেটাও সরকারের অব্যবস্থাপনা প্রথম দিকে ছিল। সেটা সরকারি যারা দায়িত্ব ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর, তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কিছু ভুল বোঝাবুঝির কারণে এমনকি মন্ত্রীও একসময় অসহায়ত্ব প্রকাশ করেছে যে আমি কি করব, কেউ আমাকে ঠিকমতো সঠিক তথ্য দিচ্ছে না, সে কেউ আমাকে ঠিকমতো বলছে না। পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যখন প্রথম দিকে 2 মাস 3 মাস লকডাউন দিল, এই যে উয়ারির কথা বলেন, টলার বাগের কথা বলেন, সেখানে আমরা ভলেন্টিয়াররা কিন্তু এই যে এলাকাতে স্ব এলাকাতে তো কাউন্সিলররা আছেন, নির্বাচিত প্রতিনিধিরা আছেন, ওই এলাকার এমপি আছেন, আমরা দেখছি কিন্তু ওরা যথাযথভাবেই ওরা পাহারা দিয়ে কিন্তু সেটা রক্ষা করেছে। এমনকি যথাযথভাবে দেখা গেল যে কিছু আমরা দেখেছি যে কিছু লোকজন গরিবদের কাছে সাহায্য পৌঁছে দিয়েছে, খাবার প্যাকেট দিয়েছে। আমি নিজে তেজগাঁওতে এসে দেখেছি একদিন, আমার পরিচিত একজন, যে তেজগাঁও রেল লাইনের পাশে যে বস্তিগুলো আছে, বস্তিতে সে 10 কেজি চাল, 10 কেজি আলু, 1 কেজি ডাল, 1 কেজি তেল, অর্থাৎ মানুষ যাতে খেতে পারে সে ব্যবস্থাগুলো কিন্তু তখন দিকে ছিল। এমনকি মানুষ প্রথম দিকে ভয়ও পেয়েছিল, মাস্ক পরুক বা না করুক, ঘর থেকে বাইরে হচ্ছিল না। আর এখানে ধরেন 3 ধরনের লোকের মধ্যে 3 ধরনের, এক ধরনের লোক খুবই ভয় পেয়েছে, তারা কখনোই করোনার কারণে এখন পর্যন্ত ঘর থেকে বের হচ্ছে না, 1 বছর 1.5 বছর। আর আমরা যারা মধ্যপন্থী অবস্থায় আছি, যে আমরা যারা মাস্কও ব্যবহার করছি, আবার আমাদের চাকরিতেও যাচ্ছি, পড়াশোনার কাজেও যাচ্ছি, বা বিভিন্ন আমাদের সবার তো যেতে হচ্ছে, কোনোটা আমরা জুমের মাধ্যমে করছি, কোনোটা আমরা ফিজিক্যালিও যাচ্ছি, আমরা কিছুটা সতর্কতা অবলম্বন করছি। আবার আমরা হ্যান্ড স্যানিটাইজ, তারপর আপনার সোশ্যাল ডিস্টেন্সি বলেন আর শারীরিক দূরত্ব বলেন, সেটাও আমরা মেনটেন করছি। আরেক ধরনের লোক, এদের সংখ্যাই বেশি, এরা কোনোভাবেই মানছে না। এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর আপনি যেখানে যান। আমি দেখেছি একবার কানাডাতে হঠাৎ করে আমার একটা বললো যে লকডাউন আগামীকাল থেকে। আমরা দেখলাম যে মানুষের যে লাইন কেনাকাটার জন্য, এমন মনে হচ্ছে যে সেখানে আর কোনো স্বাস্থ্যবিধি, যেমন আমাদের ঈদের সময় যেমন মানুষ বাড়িতে যেভাবে যাচ্ছিল, ঠিক একই অবস্থা ওখানে দেখেছি। তো সুতরাং এমনকি আমরা পৃথিবীর এখন কোনো দেশও বলতে পারছে না যে আমরা করোনা 100% আমরা কন্ট্রোল করতে পেরেছি। ভিয়েতনামে দেখেন এখন যে ভারতীয় এবং আপনার ব্রাজিলের ভেরিয়েন্ট এক হয়ে আরেকটা করোনার সংক্রমণ হচ্ছে। ওদের স্বাস্থ্যমন্ত্রী, আমি বক্তব্য শুনেছি, বললো যে এটা আরো কঠিন, আরো ভয়াবহ। যে ভিয়েতনামকে নিয়ে আমরা 2 দিন আগে এক্সাম্পল দিয়েছি, আমি দিলাম তো একটু, স্যারও বলেছে একটু আগে। তো সুতরাং আমরা বলতে পারছি না যে আমরা কোথায় গিয়ে আমরা থামবো। তবে আজকে WHO থেকে যেটা বলেছে যে আমাদের হার্ড ইমিউনিটি, অর্থাৎ 70% লোকরে ভ্যাকসিন না দিলে, ভ্যাকসিনের যে রাজনীতিটা এখন বিশ্বের যে বিভিন্ন কোম্পানিগুলো এবং কি বড় বড় সরকারগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, আমি জার্মানির দিকে ইঙ্গিত দেবো। কদিন আগে জো বাইডেন বলেছে যে আমাদের প্যাটেন্টটা ওপেন করে দিবে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তারা অনেক দেশের সক্ষমতা আছে যে এই ধরনের আপনার ভ্যাকসিন বানানোর। প্যাটেন্ট দিয়ে দিলে তো আপনি যখন ফর্মুলা পাবেন আপনি তো বানাইতে পারবেন। তখনই কিন্তু দেখা গেল যে আপনার ফাইজার, তার মডার্না, এটা নিয়ে আবার একটু বিতর্ক আছে। পেটেন্ট পেলেই বানিয়ে ফেলতে পারবে, অনেক জায়গায় সক্ষমতা আছে। আজকে বাংলাদেশের আমরা 140টা দেশে আমরা ওষুধ রপ্তানি করছি, আমরা যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি করতেছি। আমাদের 1954 সালে পাকিস্তান আমলে আমাদের এখানে আমাদের ভ্যাকসিন বানানোর, আমাদের পাবলিক হেলথে আমাদের ভ্যাকসিন বানাতে পারতাম। এমনকি 2006 সাল পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিন, আজকে আমাদের এখানে বাংলাদেশ থেকে কোন ভ্যাকসিন না, আমাদের এখানে অনেক ধরনের ভ্যাকসিন আমাদের এখানে উৎপাদন হতো। আমরা তখন 2006 সালের পরে আজকে আমরা যে ভারতের সিরাম ইনস্টিটিউট নিয়ে আমরা ইন্ডিয়ানরা গর্ব করতেছে। আমাদের 54 সালের পরে 8 বছর পরে কিন্তু সিরাম ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলো। এই বাস্তবতার মধ্যেই আমাদের চলতে হবে এবং সামনের দিনগুলো এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। দৈনন্দিন জীবনে আরও অনেক চ্যালেঞ্জ আছে, অনেক কিছু খুলে দেওয়া হয়েছে, গণপরিবহন খুলে দেওয়া হয়েছে, আন্তঃজেলা বাস খুলে দেওয়া হয়েছে, লজ,
বা লঞ্চ ট্রেন এগুলোও খুলে দেওয়া হয়েছে। এখন আপনার সমস্যা একটাই রয়ে গেছে যে শিক্ষা প্রতিষ্ঠান। তো শিক্ষা প্রতিষ্ঠান কেন একটু বেশি স্পর্শকাতর, কেন শিক্ষা প্রতিষ্ঠান খুলবার ব্যাপারে সরকারকে কেন একটু অধিকতর সতর্কতা অবলম্বন করতে হচ্ছে, এখানে সমস্যা কোথায় বা এইটা কতটা জাস্টিফাইড আপনি কি মনে করেন? পক্ষে বিপক্ষে দুদিকে মত আছে। হ্যাঁ, এটা বটে, কিন্তু এটা একটু অনেকটা এনিগম্যাটিক বা একটা প্যারাডক্সের মতো মনে হয়। সবখানে আপনি খুলে দিচ্ছেন, হাট বাজারে এসে ইত্যাদি ঘষাঘষি এসে ইত্যাদি, তো আপনার এখানে কারণ বাজারে নামলে পরে এখন দেখতে পাবেন যে একজন কী হচ্ছে না হচ্ছে, দেখে তো এত ডিটেইলে গিয়ে লাভ নেই। ইয়েতে আপনার গণপরিবহনে একেবারে চলছে, সমানেই চলছে। আর এখন যেটা সর্বশেষ গণপরিবহনের সিদ্ধান্ত মতো যেটা চলছে, কত 60% না কত পার্সেন্ট জানি লোক তুলতে পারবে না, হাফ বোধহয় আর কি। এটা তো বেশ ভালোই কাজ করছে, অসুবিধা তো হচ্ছে না। তো এই ধরনের কোনো কিছু একটা ব্যবস্থা করে শিক্ষা প্রতিষ্ঠানের ভয় যেটা সরকারের সবচেয়ে বেশি, যে এখানে যদি সংক্রমণ শুরু হয় গণহারে, ঘরে ঘরে তাতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এবং তাতে যদি আল্লাহ না করে 2-1জনও যদি মারা যায় শিক্ষার্থী বা শিক্ষক, এটা একটা বিশাল একটা আন্তর্জাতিক একটা মানে সংবাদ হয়ে দাঁড়িয়েবে এবং সরকারের জন্য একটা অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হবে। অন্যখানে এটা তেমন চোখে পড়বে না, হাটে বাজারে মূল্য পরে চোখে পড়বে না, লঞ্চে আর বাসে মূল্য পড়ে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, এই জন্যে সরকারকে খুব মানে সতর্কতার সঙ্গে এটা এগোতে হচ্ছে। আর খুবই আমি মনে করি আর কি যে একটা সরকার একটা দোটানার মধ্যে আছে। সরকারের জন্য এরকম বড় দোটানা বা সরকারের জন্য এরকম বোধ কোনো সরকারের জন্য নয়। না খুললেও বিপদ, খুললেও বিপদ। এখন খুললে পরে বিপদের কথা তো আমরা জানি, কিন্তু না খুললে যে বিপদটা হচ্ছে এটা কিন্তু সুদূর প্রসারী। মনে রাখতে হবে, যদি আপনার এই পরিস্থিতি যদি আরও বেশ কিছুদিন যাবৎ চলে, তাহলে একটি প্রজন্ম মূর্খ হয়ে পড়তে পারে। আপনি এখন যারা স্কুল কলেজে যারা পড়ে তারা কি হবে, 1 বছর 2 বছর ঘরে বসে থেকে থেকে তথাকথিত বললাম অনলাইন ইত্যাদির মাধ্যমে পড়াশোনা করে। তথাকথিত বলার একটা ব্যাখ্যা এক সেন্টেন্সে দিয়ে দিই আগে। সেটা হচ্ছে, প্রথমে আমার প্রশ্ন, এটা কি শতকরা 100% ছেলে মেয়ে কি এটা করতে পারছে? তখন অনেকে বলে হ্যাঁ পাচ্ছেই তো, আমার পাশের পাশে বা আমার বাড়িতে হেন তেন। আরে ভাই, আপনার বাড়ি তো শহরের মধ্যে, একটু গ্রামের দিকে যান না। তো এই জন্যে বলছি তথাকথিত অনলাইনে পড়াশোনা, এই পড়াশোনা করে সে এসএসসি যদি পাশ করে, তারপরে সে কলেজের জন্য কতটুকু যোগ্যতা নিয়ে কলেজে যাচ্ছে। তার চাইতে ভয়াবহ যেটা এইচএসসি, যেটা হচ্ছে গিয়ে প্রবেশিকা জন্য, প্রবেশ পথ ভার্সিটির জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং বিশ্ববিদ্যালয়ে গেলে পরে তো আর কোনো আপোষ নেই। এই যে এখানে একজন মাননীয় শিক্ষক আছেন, সেখানে যে আমি এটা তো জানি না স্যার, বা এটা আমাদের স্কুলে পড়ায় নাই বা পড়ে আসে নাই, এটা তো হবে না। তাকে একটা ভিত্তি নিয়ে তারপরে যেতে হবে বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সেটা একেবারে অরক্ষিত থেকে যাচ্ছে, শূন্য থেকে যাচ্ছে। আমার ভয় হচ্ছে সেই জন্যেই, যে এইভাবে যদি যায় তাহলে উচ্চশিক্ষার পথটা আমাদের ছেলে মেয়েদের জন্য একেবারে বন্ধ। আমরা ইচ্ছা করলে খুলে দিতে পারি, ঠিক আছে, কিন্তু এটা কারা যাবে? এ তো কিছু বুঝবেই না। তো সে যেটুকু যে জিনিসটা সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ইত্যাদি ইত্যাদি, বা এমনকি আর্টসের সাবজেক্টগুলো, ইতিহাস বা ভূগোল, এখানে তো পড়ে যাওয়া উচিত ছিল এখান থেকে, সেখানে না গেলে পরে তো সেখানে সে প্রবেশই পাবে না। এই জন্য আমার ভয় সাংঘাতিক। আমি এই জন্য ব্যক্তিগতভাবে মনে করি যে না, এটা নিয়ে বিশেষজ্ঞদের নিয়ে, শিক্ষাবিদ যারা রয়েছেন, তার সঙ্গে সঙ্গে শিক্ষানুরাগী যারা রয়েছেন, এই সমস্ত এদের নিয়ে আপনারা আরও বেশি করে আরও থরলি জিনিসটাকে আপনারা একটু স্টাডি করেন, যেটা সত্যি কত কিভাবে করা যায়। এবং এটা অনেকে বলছেন যে এটার একটা এক্সপেরিমেন্টাল একটা মডেল তৈরি করা যেত এই 1 বছরে, যে পুরো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আগে কিছু কিছু বাছাই করে সেখানে কোন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান হবে, কোন কোন শিফটে তারা আসবে, সকালে বিকালে বা এরকম ভাগ করে যদি করা যেত, মানে পরীক্ষামূলকভাবে করে এটার ফলাফলটা দেখে তারপরে এটাকে বাস্তবায়নের চিন্তা যদি করতো, তাহলে হয়তো বা একটা সহজ হতো। এখন আমার কাছে কেন মনে হয় যে আমরা যে প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়া হয় স্কুল কলেজে, কেমন সেখানে কিন্তু অটোমেটিক্যালি ওই শারীরিক দূরত্ব হয়ে যাচ্ছে। একটা বেঞ্চের মধ্যে 2জন বসতেছে, ওইখানে একজন। এইভাবে যদি
ক্লাসগুলোও যদি নেওয়া হতো, জি। ক্লাসের সংখ্যা হয়তো তাতে কমে আসবে। জি। তারপরে আপনার হয়তো এমনও হবে যেটা কিছু এক্সট্রা ক্লাসও নিতে হতো, মানে একটা কিছু পরীক্ষামূলক করতে পারেন, কিন্তু সেটা না করে একেবারে করা হচ্ছে না যেটা। কারণ লেখাপড়া, স্কুল বা কলেজের পড়াশোনাটা কি বা ইউনিভার্সিটির পড়াশোনা কি, এটা একটা ইন্টারাকশন, জি। একটা মিথস্ক্রিয়া যেটা বলে, কঠিন শব্দ, অর্থাৎ যোগাযোগ, পারস্পরিক, শিক্ষকের সঙ্গে ছাত্রের সঙ্গে আরেক ছাত্রের ইত্যাদি যে যোগাযোগ যেটা আর কি, এই ইন্টারাকশনটা খুবই দরকার শিক্ষা জীবনে। এটা একটা তরুণ বা তরুণী বা একটা কিশোরের মন মানসিকতা সেভাবে গড়ে তুলে এবং এটাই তাকে সারা জীবন চালিত করে। জি, একটা প্রথমে মানে বেসিক প্রশ্ন এটাই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পেছনে যে যুক্তিগুলো আছে সেগুলোর সঙ্গে আপনারা একমত কিনা, এবং সামনের দিনে যে সরকার যে পরিকল্পনা করেছে, অনেকে বলেছেন যে 12 তারিখের পরে এই পরিস্থিতি যদি এমনই থাকে তাহলে হয়তো 13 তারিখ থেকে খুলে দেওয়া হবে। তারপরে আবার শিক্ষামন্ত্রী বললেন যে কোনো ঝুঁকির মধ্যে শিক্ষার্থীদের জীবন তারা ফেলতে চান না, এবং হুইচ ইজ লজিক্যাল। ডেফিনেটলি কোনো শিক্ষার্থী জীবন ঝুঁকিতে ফেলা যাবে না, কিন্তু অন্য কোনো প্রক্রিয়ায় আপনারা শিক্ষক হিসাবে বা অভিভাবক হিসাবে আপনারা ভাবছেন কি? ধন্যবাদ আপনাকে মোফাজ্জল করিম স্যার, যেটা বলে যথাযথই বলেছে। আমরা এখন ইউনিভার্সিটি খুলে দেব, ইউনিভার্সিটি খুলে দেওয়ার পরে যেমন আমাদের ছাত্ররা আজকে আন্দোলন করেছে, তারা দীর্ঘদিন থেকে ক্যাম্পাসের বাইরে দীর্ঘদিন থেকে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত। তারা যেমন উপরের দিকে প্রায় 5 থেকে 6 লক্ষ বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে হায়ার এডুকেশনে পড়ছে, পাশাপাশি নিম্নের দিকে আপনি দেখেন প্রাইমারি স্কুল থেকে, প্রাইমারি স্কুলে 1,70,00,000 স্টুডেন্ট প্রাইমারি স্কুলে, এবার সরকারি প্রাইমারি স্কুলে পড়ে 1 কোটি স্টুডেন্ট, আর 70 লক্ষ পড়ে আমাদের ইংলিশ, কিন্ডার গার্ডেন, প্রাইভেট সব মিলিয়ে। এর মধ্যে সরকারি প্রাইমারি স্কুলে সবসময় হত দরিদ্র নিম্ন মধ্যবিত্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে। আজকে দেখেন 1 বছরের মধ্যে তারা কিন্তু অনেকে প্রাইভেট স্কুল ছেড়ে দিয়েছে, এমনকি আপনি তাদের কাছে চেষ্টা করলেও স্কুলে আনতে পারবেন না অনেকে। সেক্ষেত্রে কিন্তু আমরা মনে করবো যে এই জায়গাটা আমাদের জন্য বিরাট লস হয়ে যাবে। সেক্ষেত্রে যদি করোনা পরিস্থিতি, যেমন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন যে 5-এর নিচে নামা ছাড়া ইউনিভার্সিটি খুললেই আমরা একটা বিরাট রিস্কের মধ্যে আমরা পড়ে যাব। কারণ আপনি জানেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছি, হাজী মোহাম্মদ মহসিন হল। একদিন রাত্রে একটা ছাত্র অস্বাভাবিক মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পর আমি হাসপাতালে ছাত্রকে নিয়ে গেলাম, হসপিটালে তার বাড়ির সাথে যোগাযোগ করলাম, মনে হয় আমি প্রভোস্ট হিসাবে আমি অপরাধ করে ফেলছি, ছেলেটা আমার কারণে মারা গেছে। সে মারা গেছে হার্ট অ্যাটাকে, মনে করেন রাতে 2টা-3টা আমি খবর পেয়ে গিয়েছি, এবং তার কেউ মারেও নাই। তাহলে মনে করেন এই ধরনের অদ্ভুত পরিস্থিতিতে যখন একটা ঘটনা ঘটবে, একটা ছেলে করোনা আক্রান্ত হলো, একটা ছেলে করোনা আক্রান্ত হওয়ার পর তখন আমাদের উপাচার্য, প্রোপাচার্য, আমাদের শিক্ষকদের সবাইয়ের বিরুদ্ধে, হলের প্রভোস্টের বিরুদ্ধে আন্দোলন হবে, পাশাপাশি সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, মানববন্ধন করবে, তারপর গাড়ি ভাঙবে। এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট হবে। ছাত্ররা তো ইউনাইটেড, আমরা যখন ছাত্র ছিলাম এই সেন্টিমেন্টটা তখন আমাদের মাঝেও ছিল। তো সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে আমাদের যখন করোনার ভ্যাকসিনের টিকাটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যখন এই কাজটি করছিলেন, ওনাদের উচিত ছিল যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম শিক্ষক আমরা করোনার ভ্যাকসিন আমরা প্রথমে যেমন অন্য ইউনিভার্সিটিতে ভ্যাকসিনটা পেয়েছে টিচাররা, কিন্তু আমাদের উচিত ছিল যে 5 লক্ষ ছাত্রদের জন্য যদি আমরা প্রথম দিকেই 5 × 10 লাখ ডোজ লাগতো, এবং ধরেন টিচার মিলে আরও 1 লাখ, যদি সেটা যদি প্রথম অবস্থা প্রায়োরিটি বেসিসে দেওয়া হতো তাহলে কিন্তু আমরা ইউনিভার্সিটিগুলো খুলে দিতে পারতাম। এটা আমাদের পরিকল্পনার ঘাটতি না, এটা না পরিকল্পনার মধ্যে ছিল, কিন্তু যেটা হলো যে মানে আমাদের যে টিকাটা, যে অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটা আমাদের প্রতি মাসে 50 লক্ষ করে আসার কথা ছিল। সেক্ষেত্রে সরকার ভাবছিল যে সারা প্রথম দিকে তো অনেকে টিকার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন, কেউ বলেছে মুরগির ওষুধ বলেও বড় প্রফেসররা বক্তব্য রেখেছিলেন, পরবর্তী ওনারাই দিয়ে বলেছেন না এই টিকা ভালো। তো এটা বলাতে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। গভর্নমেন্ট কি করলো, সারা 64 জেলায় টিকা দেওয়ার, উপজেলা লেভেল পর্যন্ত টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু সেটা যদি না হতো তাহলে ঢাকা শহর ভিত্তিক বেশি টিকা দেওয়া যেত, এবং ইউনিভার্সিটিগুলোতে যদি ওইভাবে টিকা দেওয়া যেত তাহলে কিন্তু আমাদের প্ল্যানটা কিন্তু আমাদের ছিল। কিন্তু যখনই আপনার ভারতের ভেরিয়েন্ট বেড়ে গেল, ভারতের মৃত্যুর হার বেড়ে গেল, আপনার সেরাম ইনস্টিটিউটের টিকা আমরা পাচ্ছি না, তারা আমাদের চুক্তিভঙ্গ করলো, সেই কারণে কিন্তু আমরা একটা খারাপ বিপর্যয়ের মধ্যে আমরা পড়ে গেলাম। যেরকম আমরা ইউএসএ একসময় খুব লন্ডভন্ড হয়ে গেছিল করোনার কারণে, কিন্তু দেখা গেল তো কানাডা ম্যানেজ করে ফেলছে যে কানাডাতে টিকা চলে আসবে, তারা ভ্যাকসিনের জন্য সব জায়গায় চুক্তি করেছে। পরে দেখা গেল তারা পিছিয়ে পড়ে গেল, আমেরিকা এখন স্বয়ংসম্পূর্ণ হয়ে তারা তাদের টিকা পলিটিক্সে তারা সাকসেস। কিন্তু আমরাও এরকম একটা রাজনীতির শিকার হয়ে গেলাম, কারণ আমরা তো কনফিডেন্স ছিল যে আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবো, সেই টিকা দিয়ে আমাদের পর্যায়ে 50 লক্ষ লোক দেওয়ার মতো লোকও তো পাওয়া যাচ্ছে না, আর এই টিকা তো বেশি রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে, এটা তো একটা নির্ধারিত এক্সপায়ারি ডেট আছে।
তো সেই কারণে আমাদের অ্যাস্ট্রাজেনেকার টিকাটা যদি আমাদের প্রতি মাসে 50 লক্ষ করে আসতো, আজকে দেখেন আমাদের এই কয়েক মাসে তখন আমাদের তো 3 কোটি বা 4 কোটি টিকা দেওয়া হয়ে যেত, কিন্তু আমরা সেখান থেকে বঞ্চিত হলাম। সেটাই আমাদের আর 2 নম্বর হলো যে আমাদের যে অগাস্ট সেপ্টেম্বর মাস থেকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর যারা এটাকে, যদিও প্রধানমন্ত্রী হস্তক্ষেপের কারণে কিন্তু আমাদের এখন বিভিন্ন জায়গা থেকে টিকা আসতেছে। আমরা আশাবাদী, যদিও আমাদের এই যে আপনার কোভ্যাক্সের 1,06,000 ফাইজারের টিকা আজকে রাত্রে আসতেছে, ইতিমধ্যে চায়নার টিকা আসতেছে। তো আমরা আশা করবো যে সরকার যেভাবে চেষ্টা করতেছে সেভাবে টিকা আনতে পারলে আমার মনে হয় যে আমাদের 1-2 মাসের মধ্যে ছাত্রদেরকে ভ্যাকসিনেটেড করেই ইউনিভার্সিটিগুলো খোলা যাবে। আর প্রাইমারি স্কুলের ব্যাপারে আমি বলবো যে প্রাইমারি স্কুলের হতদরিদ্র ছেলেগুলো তো, তারপর প্লাস হলো 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আমাদের 70 লক্ষ স্টুডেন্ট পড়াশোনা করে। তারপর ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের 30 থেকে 35 লক্ষ ছাত্রছাত্রী আছে। এই যেগুলোতে যতগুলো স্কুলের ছাত্ররা আসে তাদেরকে মধ্যাহ্ন বিয়েতে আমাদের যেন, আমরা ছোটোবেলা আমরা টিফিন খেতাম স্কুলে, আমাদের টিফিন দেওয়া হতো, সেক্ষেত্রে যদি ওদের মধ্যাহ্ন লাঞ্চের ব্যবস্থা করা, লাঞ্চ প্যাকেট দেওয়া হয়। তারপরে দিয়ে আমাদের যেখানে করোনা সংক্রমণ আর কম, খুবই কম, যেমন আজকে 7টা জেলাতে খুবই লকডাউন দিয়েছে, সেখানে দরকার নাই। যেখানে যেখানে আমাদের প্রয়োজন, যেখানে যেখানে খুবই কম, সেখানে সেখানে পর্যায়ক্রমে প্রাইমারি স্কুলগুলো বা স্কুলগুলো আস্তে আস্তে খুলে দিতে পারে। পর্যায়ক্রমে সরকার একটা টেস্ট কেস হিসেবে 2-4টা দেখুক। আর একটা জিনিস হলো যে আমরা এক সময় দেখেছি যে সরকার বলে যে করোনাতে কোনো সরকারি কর্মকর্তা মারা গেলে তাকে 50 লক্ষ টাকা দেওয়া হবে তার পরিবারকে। সেক্ষেত্রেও বলা হোক যে কোনো শিক্ষকের যদি কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটে, তাকেও এই ধরনের অনুদান তার পরিবার পাবে। ডক্টর নিজামুল হক ভূঁইয়ার একটি প্রসঙ্গ বললেন, সেইটার সূত্র ধরেই আপনাকে জিজ্ঞেস করতে চাই। উনি বললেন যে যদি সেরাম ইনস্টিটিউট থেকে নিয়মিত সেই টিকাগুলো আমরা পেতাম তাহলে হয়তো আমাদের টিকার কর্মসূচিটা আরও বিস্তৃত হতো, ইতিমধ্যে অনেক লোককে টিকা সেবা দেওয়া যেত। তো এখন তো ধরেন যে অনেক সোর্স থেকে আমরা আলাপ করছি, এটাও সেই পুরনো কথাই যে সময় মতো আমরা অনেক সিদ্ধান্ত সময় মতো নেই না, এবং আমাদের যে অল্টারনেটিভ যে সোর্সেসগুলো ছিল সেগুলোকে আমরা টাইমলি এক্সপ্লোর করি নেই। কেন করি নেই? ওটা আমার পেঁয়াজের কথা খালি মনে পড়ে। পেঁয়াজ আবহমান কাল ধরে বলতে গেলে অর্থাৎ বেশ কিছু বছর ধরে আমরা ভারত নির্ভর হয়ে গেছিলাম, তাই না? ভারত হঠাৎ করে বছরখানেক আগে আমাদেরকে একটা খেল দেখাই দিল যে আমরা হঠাৎ করে বলে দিল যে কাল থেকে আর কোনো হবে না, রপ্তানি হবে না। ফলে পড়লাম বিপদে। তো যে কোনো একটা সোর্সের উপরে যদি আপনি নির্ভরশীল হয়ে পড়েন তাহলে এই ধরনের পরিস্থিতি হতে পারে। আমাদের তখনই বোঝা উচিত ছিল যে আমরা টিকা শুধু সিরাম থেকে নিব, সিরাম আমাদের ঘনিষ্ঠ বন্ধু এবং সিরামের কাছে পাবো, এটা মনে করার কারণে ভারতে কিন্তু ইচ্ছা করে তারা বন্ধ করে নাই। এটা পরিস্থিতি তাদের পরিস্থিতি মানে কি ভয়াবহ পরিস্থিতি হয়ে গেল ভারতে। রাইট, তখন তাদের দেশের লোকের বাঁচাবে না, আপনাকে দেবে, তো ফলে বন্ধ করেছে। আমাদের উচিত ছিল যে কয়েকটা অল্টারনেটিভ সোর্স আগে থেকে ঠিকঠাক। এখন যেটা করা হচ্ছে, এখন ফায়ার ফাইটিং এর মতো এখন চারদিকে খোঁজাখুঁজি হচ্ছে এবং মোটামুটি সামাল দেওয়ার চেষ্টা করা। কিন্তু প্রথম প্ল্যানিং এর সময় এখানে একটু গন্ডগোল, এটাই বলতে চাচ্ছিলাম আর কি। হাওয়ার আমরা আশা করব, আবার আমি আমার গোড়ার কথা চলে যাই, যে শুধু সরকার ওষুধ আনবে এবং টিকা দিবে। আমি আজকে টিকা দিয়ে এসেছি, বাই দিবে, সেকেন্ড ডোজটা আজকে দিলাম। হ্যাঁ, সেকেন্ড ডোজটা আজকে দিয়েছি। ওনারা অবশ্যই একটু গোলমাল করেছিল তারিখ নিয়ে, হ্যাঁ নেবে, এই সেটা ব্যক্তিগত ব্যাপার। তো ওই যে কি বলে আপনার এটা তো নয়। আসল দায়িত্বটা হচ্ছে যেটা গোড়াতে বলেছি, জনগণের দায়িত্ব। আসুন না, আমরা জাতি হিসাবে, বাঙালি জাতি পারে না এমন তো কিছু নাই। 9 মাসে একটা দেশকে স্বাধীন করেছে একটা পরাশক্তির বিরুদ্ধে। তো সেখানে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি যে আমার কি দায়িত্ব, হলে আমার দায়িত্ব এই দায়িত্ব, এই শারীরিক দূরত্ব বলেন আর মাস্ক বলেন, এই সমস্ত আমার দায়িত্ব। তো এগুলো পালন তো করছি না, আপনার শুনেও শুনি না, মানে একটা কেয়ারফ্রি ভাব। এটা আবার আমাদের চারিত্রিক একটা বৈশিষ্ট্য বটে। কোত্থেকে এলো? সেটা এসছে আমাদের শৃঙ্খলার অভাবের কারণে। জাতি হিসাবে আমরা মোটেই শৃঙ্খলা পরায়ণ নই। স্যার যেটা বলেছেন, স্যার আমরা তো পশ্চিমবঙ্গে 2 দিন আগে নির্বাচন দেখেছি, সেই নির্বাচনে তো কারো মুখে মাস্কে দেখি নাই। ওরাও তো জাতি হিসাবে আমাদের থেকে আরো বেশি বড় দাবি করে যে তারা অনেক অনেক উন্নত জাতি, ওরা বিশ্বের একটা পরাশক্তিদের একটি। তারপর স্যার আপনি দেখেন আমেরিকাতে দেখেন না যে আপনারা সি বিচ তারা আন্দোলন করছে এবং তারা নেমে গেছে, কারো মুখে মাস্ক নাই। এখন স্যার মানুষের মধ্যে হিউম্যান অনেকদিন আটকাই রাখা যায় না মানুষদেরকে, এটাই মূল জিনিস আর কি স্যার, আমি মনে করি। ঠিক আছে, তারপরেও তো চেষ্টা করতে হবে, সেটা ঠিক, কথাটা সেটাই। পশ্চিমবঙ্গ বলুন আর পূর্ববঙ্গ বলুন, আসলে তো এক বাঙালি, তো আমাদের চরিত্রের মধ্যে শৃঙ্খলা নাই। এইটা করোনা আমাদের শিক্ষা দিচ্ছে যে
যদি জাতি হিসাবে বড় হতে চাও তাহলে শৃঙ্খলা মানতে হবে, শৃঙ্খলা পরায়ণ হতে হবে। আমাদের সব কিছু আছে, আমাদের এজিলিটি আছে, আমাদের শক্তি সামর্থ্য আছে, মেধা আছে, যেটা লুক্কায়িত কেউ জানে না। সে বিকশিত হয়, সুযোগ পেলেই বিকশিত হয়। কিন্তু আমাদের মধ্যে শৃঙ্খলার যে অভাবটা, সে প্রতি পদে পদে দেখা যায়। কোথাও বলা হচ্ছে, এখানে একটু লাইন করে ভাই, আগে যে ধরেন আজ থেকে 20-25 বছর আগেও বাসে আমরা কিভাবে উঠতাম, এরকম করে খেলাধুলা ধাক্কাধাক্কি করে। এখন আলহামদুলিল্লাহ এখন মোটামুটি এই আস্তে আস্তে এগুলোই আনতে হবে। একটা বিষয়ে যদি ডক্টর নিজামুল হক আপনি যদি বলেন যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আপনাদেরকে শিক্ষামন্ত্রী ডেকেছে আগামীকাল সোমবার। জি না, আমার জুমে একটা সভাতে আমি মানে জুম মিটিং এ ডেকেছেন আর কি। জুম মিটিং এ আপনারা যুক্ত হবেন এবং ওনাদের সঙ্গে আলাপ করবেন। তো কি মানে আপনাদের দিক থেকে, আপনি যেহেতু একটা সংগঠনের প্রতিনিধিত্ব করেন, আপনাদের পরামর্শ বা আমাদের দৃষ্টিভঙ্গিটা কি আমরা একটু আগাম যদি জানতে। আচ্ছা, আমার ভাই বলার আগে আমি একটা সেকেন্ড বলি। আমি কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করতেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আপনি যে কোনো সিদ্ধান্ত নেন সচিবালয়ে বসে নয়। এটা শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রতিনিধি তাদের সঙ্গে, এটা যে মাননীয় শিক্ষামন্ত্রী যে ডেকেছেন, ভেরি গুড, ভেরি টাইমলি, এবং আশা করি এটা থেকে একটা ভালো কিছু বেরোয়। ধন্যবাদ স্যার যেটা বলেছে। আমি মনে করি যে আমাদের শিক্ষকরা এবং বিশেষ করে শিক্ষক এবং শিক্ষার্থী, বিশেষ করে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে কালকের সভাতে আমরা এটাই বলবো যে যত দ্রুত, যেমন আমাদের আরো 6 লক্ষ টিকা আসতেছে, সেই টিকাগুলোই আমরা যদি আমাদের স্টুডেন্টদের মাঝে দিয়ে দিতে পারি, তাহলে আমরা পোস্ট গ্রাজুয়েশন ইউনিভার্সিটি খুলে দিলাম। প্লাস বাচ্চাদের কিন্তু অত করোনা হয় না, প্রাইমারি স্কুল লেভেল, হাই স্কুল লেভেলে। সে শিক্ষকদেরকে যারা যারা সেখানে শিক্ষকতা করছে না, এই বার্তাটি কিন্তু আমরা সরাসরি এখন আর বলতে চাই না, ভুল বার্তা যেতে পারে যে বাচ্চাদের করোনা হয় না। না, বাচ্চাদেরকে মানে সংক্রমণ আমরা না, কিন্তু আমরা এটা সরাসরি বলতে চাই না, বিকজ এটা বৈজ্ঞানিক কোনো। মনে করেন যে আমাদের 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আমরা আজকে ক্লাস 1 এর মানে 100 স্টুডেন্ট আছে। ওই স্যার যেটা বলেছে যে পরীক্ষার সময় আমরা দূরে দূরে বসাই না, আমরা আজকে ক্লাস 1 এ ক্লাস করব, আমরা ক্লাস 2 আগামীকাল করব। ক্লাস 1 এর আমরা ABC 3টা গ্রুপ করে দিলাম, তারপর ক্লাস 2 কে আমরা ABC 3টা গ্রুপ করে দিলাম, ক্লাস 3 কে আমরা ABC, এইভাবে পর্যায়ে ক্লাস সংখ্যা যত কম হোক অসুবিধা নেই, ক্লাস কম হোক, সপ্তাহে আমরা 2 দিন করে আসা যাওয়া করতে পারি, ছাত্রদেরকে আমরা ফেরত আনতে পারবো। আমাদের শিক্ষকরাও মানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, শারীরিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্সিংটা না বলে যদি প্রথম থেকে শারীরিক দূরত্ব বলা হতো, এটা মোর অ্যাকসেপ্টেবল হতো। যেহেতু আমরা মানুষ এটাকে সোশ্যাল ডিস্টেন্সিং মানুষ মনে করে যে এটা মনে সামাজিক কি একটা কি, অনেকে ওটা বুঝতেও চায় না। না, শারীরিক দূরত্ব তোমার শরীর থেকে তুমি আমাদের, আমি লেখালেখির মাধ্যমে আমি প্রতিবাদ করেছি। কেন আপনি সামাজিক দূরত্ব কি? ও গরিব, ও ছোট জাতের, আর আমি ব্রাহ্মণ, এটাই হচ্ছে গিয়ে সামাজিক দূরত্ব। এটা নয়, এটা অ্যাকচুয়ালি মিন করা হয়েছে শারীরিক দূরত্ব। না, ওটা তো স্যার অন্য ইয়েগুলোতে, ওই যে ইন্টারন্যাশনালি অন্য দেশে বলতে বলতে আমরাও এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। ব্যাপারটা এরকম হয়েছে আর কি। তো যাই হোক, এনিওয়ে আমি যেটা মনে করি যে আমাদের খুব দ্রুত গতিতে ভ্যাকসিনেটেড করেই তারপরে বিশ্ববিদ্যালয় খোলা উচিত। এটার পক্ষে আমাদের ছাত্রদের অনেক ক্ষতি হয়ে গেছে, এবং ছাত্ররা অনেকে এখন যে আবাসিক খুলতে, আবাসিক ছাত্রদের ভ্যাকসিনেটেড, যেন মাননীয় প্রধানমন্ত্রীর একটা দিক নির্দেশনা আছে। ছাত্ররা তো আমাদের সন্তান, আমরা তো ছাত্র বান্ধব, এবং ছাত্রদের ওদের যে কি পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে আমরা তো দেখতেছি। ছাত্রদের করুণ অবস্থা আমরা দেখতেছি। তারা হলে থাকলে টিউশনি করতে পারতো, বিভিন্ন সেটাও তারা বিভিন্ন জায়গা থেকে তারা বঞ্চিত হচ্ছে, পার্ট টাইম কাজ করতো, সেটাও তো বঞ্চিত। তো আমরা আশা করবো যে অতি দ্রুত ভ্যাকসিনেটেড করার জন্য, যে ভ্যাকসিন আসার পরে, যেমন আমরা দেখছেন যে মেডিকেল কলেজগুলোতে 5th ইয়ারে ভ্যাকসিন দিচ্ছে, 4th ইয়ারে দিচ্ছে, যে চায়নার যে ভ্যাকসিনটা আসছে, চায়নার কিছু লোকজনকেও দিচ্ছে। আবার যে ভ্যাকসিনগুলো আসবে, সেখানে দ্রুতগতিতে যদি আমাদের শিক্ষার্থী এবং স্কুল এবং প্রাইমারি স্কুল লেভেলের শিক্ষকদেরকে দিয়ে পর্যায়ক্রমে, এখন আমরা তো দেখতেছি যে উন্নত বিশ্বে 12 বছরের পর থেকে 18 বছর পর্যন্ত এখন ভ্যাকসিন দেওয়া হইতেছে। এমনকি কোনো জায়গায় দেখেন আজকে ওরা এত ভ্যাকসিন স্টোর করে রেখেছে আর আমরা ভ্যাকসিন পাচ্ছি না। খুব দুঃখজনক আর কি, যে বৈশ্বিক এই করোনা পরিস্থিতি, তো মানবতা কোথায়? আজকে যুক্তরাষ্ট্রে তারা এত স্টোরেজ করে রেখেছে তাদের ভ্যাকসিন ওভার, কিন্তু আমরা ভ্যাকসিন পাচ্ছি না। এবং ইউরোপও একই অবস্থা। যাই হোক, আমরা আশা করব যে আমাদের কালকে যে সভা হবে, যে সব আলোচনা হবে, আমাদের উপাচার্যরা থাকবেন, প্রত্যেকটা উপাচার্য চাচ্ছে বিশ্ববিদ্যালয় খোলার জন্য। আমরা পরীক্ষাগুলো ইতিমধ্যে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের যে পরীক্ষাগুলো ছিল 50% পরীক্ষা কিন্তু আমরা নিয়ে নিয়েছি। অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষাগুলো নিয়েছে ছাত্ররা তাদের নিজস্ব দায়িত্বে। ছাত্ররা আমাদের বলেছিল, কিন্তু আমরা সে সাহস তখন করি নাই, করোনা পরিস্থিতি কি হয় না হয়, যে স্যার আমরা আমাদের দায়িত্বে পরীক্ষা নিব, আপনারা পরীক্ষা নিয়ে নেন। তাতে করে আমরা সাহস করে কিন্তু কিছু পরীক্ষা নিয়েছি। এমনকি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো, আপনাদের জগন্নাথ বলেন, জাহাঙ্গীরনগর বলেন, চট্টগ্রাম বলেন, রাজশাহী বলেন, সবাই কিন্তু অনেকগুলো পরীক্ষা নিয়ে নিয়েছে।
নিয়েছে, কারণ পরীক্ষার পর তারা প্রস্তুতি নিচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে তো অনলাইনে তারা অনেকগুলো পরীক্ষা নিচ্ছে। অনলাইনে পরীক্ষা নেওয়ার অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ বলতে এইটা বলছি যে আমাদের সব ছাত্র তো ল্যাপটপ নাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তো মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদের অ্যাপস আছে, তাদের ল্যাপটপ আছে, তারা পরীক্ষা দিতে পারে। আর একটা পরীক্ষাতে ধরেন আপনি মনিটরিং কজনকে করবেন? এখন যদি আপনার মনে করেন যে হ্যাঁ আমাকে এমন ধরনের কোশ্চেন করতে হবে যে সে বই খুললেও পাবে না, এখন আপনি 10 জনকে মনিটরিং করলেন, সে আপনি নিচে কি পেপার নিয়ে বসে আছে নাকি বসে আছে আপনি দেখছেন না, তখন তো সে উত্তরটা দিয়ে যাচ্ছে। এখানে জাস্টিফিকেশন হয় না ওইভাবে। কয়েক স্তরে এই পরীক্ষাটা হচ্ছে মতো ইন্টারভিউ, মানে মুখে মুখে না, ওই ভাইবা আমাদের হচ্ছে, কিছু অ্যাসাইনমেন্ট করা হচ্ছে, কিছু মুখে মুখে ভাইবা নেওয়া হচ্ছে। জাস্ট আমরা শিক্ষা পদ্ধতি থেকে বেসিক জিনিসগুলো জেনে, মানে কোনো রকমে অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি কৃতিত্বের দাবি করছে, আমি এটা কৃতিত্বের দাবি করব বলবো না। কারণ হলো যে এখানে ছাত্র এখন বিজ্ঞানের ছাত্রকে আপনি প্র্যাকটিক্যাল ক্লাসে নেবেন, প্র্যাকটিক্যাল সে আপনাকে প্রমাণ করে দিবে, তারপরে তার জ্ঞান রিসার্চটা সে প্রমাণ করতে হবে। তো কিন্তু সেটা আমরা পাচ্ছি না, দেখছি না। আচ্ছা, এখন আমরা প্রায় শেষের দিকে একটা বিষয় জনাব মোফাজ্জল করিম, সেটা হচ্ছে যে আমরা তো মানে কোনোভাবেই আসলে স্বস্তি আসছে না। এক এক সময় দেখা যায় যে জানুয়ারি পরে কিছুদিন মানুষজন ঘর থেকে বেরিয়ে গেল, মোটামুটি করোনা সংক্রমণ অনেক কমে গেছে, কিন্তু আবার দেখা যায় মার্চ এপ্রিলে এসে এটা আবার এখন রাইজিং ট্রেন্ড, আতঙ্ক ছড়িয়ে পড়লো। ঈদে মানুষজন ঘর বাড়িতে গেল, আবার তারা ফিরবে এমন টাইমে আবার দেখছি যে একটু সংক্রমণ কমের দিকে। এখন আবার সীমান্তবর্তী জেলাগুলোতে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ এবং কয়েক জায়গাতে বাড়ছে, ভেরিয়েন্ট দেখা দিচ্ছে। তো এটা আবার যদি কোনো কারণে কোনোভাবে যদি এটা সংক্রমিত হয়ে যদি রাজধানীর দিকে চলে আসে, তাহলে মানে এটা একটা ডায়ার কনসিকুয়েন্স হিসেবে সবাই মনে করছেন। এই অবস্থায় মানে এখনই কি উপযুক্ত সময় কিনা, যখন একেবারে খুবই কঠিন এবং কঠোর চিন্তাভাবনা করা উচিত, পদক্ষেপ নেওয়া উচিত, নাকি আমরা সবসময় ওয়েট অ্যান্ড সি পলিসি না, নিচ্ছি? এখানে বোধহয় ওয়েট অ্যান্ড সির সময় নাই, সুযোগ নাই। একবার যদি গড ফরবিড যদি ঢুকে পড়ে যদি সেই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা, তাহলে কি হবে? তাহলে পরে কিন্তু আর সামাল দেওয়া যাবে না। একা তো নর্মাল অবস্থায়, কোভিডের নর্মাল অবস্থা বর্তমান যেটা চলছে, সেটার জন্যই আমাদের সরঞ্জাম নাই, সরঞ্জামের অভাব, আমরা হিমশিম খাচ্ছি। সেখানে যদি ইন্ডিয়ার ওই দত্তটা যদি ঢুকে পড়ে, সেই কারণে এখনই এটা কঠোর ব্যবস্থা নিতে হবে। যেমন সীমান্তে 7 দিনের জন্য বোধহয় বন্ধ করে রাখা হয়েছে, করে আপনারা এটা প্রলম্বিত করেন 14 জন পর্যন্ত। 7টা জেলা, 7টা না, সুপারিশ করা হয়েছে, এটা এখনো এনফোর্স হয় না, 7 দিনের যে লকডাউনটা। আর আরেকটা জিনিস আপনারা পত্রপত্রিকায় দেখে থাকবেন যে ট্রাক যেগুলো আসতেছে ইন্ডিয়া থেকে আর কি, মাল বোঝাই, তাদের যে সমস্ত ড্রাইভার, কর্মী, হেল্পার ইত্যাদি, তাদের প্রতি কতটা নজরদারি হচ্ছে? হ্যাঁ, আর এরা এসে এখানে ফ্রি মিক্সিং ইত্যাদি করতেছে। এদেরকে ঢোকার আগে এদের টেস্টিংটা ভালো করে করা উচিত। যদি একটা ট্রাক ড্রাইভার বা তার হেল্পারের যদি কিছু লক্ষণ দেখা যায়, তাকে ঢুকতে দেওয়া উচিত না। এগুলো এই জন্য মানে ওয়েট এন্ড সির কোনো সুযোগ নেই। এই কঠিন মানে দৃঢ়ভাবে আমি মনে করি যে 7টা জেলাতে যেটা ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে, সেখানে স্ট্রিক্টলি এখনই 7 দিনের জন্য এই জেলাগুলো কঠিন লকডাউন করলে সংক্রমণটা যেখানে আছে সেখানেই থাকবে। না হলে কিন্তু সে আরেকজনের কাছে যাবে, এটা সম্প্রসারিত হবে এবং সে ঢাকাতে চলে আসবে, চট্টগ্রামে চলে যাবে, রাজশাহীতে, দেখা যাচ্ছে সারা দেশে ছড়িয়ে পড়বে। যেহেতু যে জায়গায় এটা শনাক্ত হয়েছে, সেই জায়গায় সে জেলাগুলোতে আমরা কেন আজকে 7 দিন আবার লকডাউন বাড়িয়েছি? ডিউ টু ফর দিস রিজন, যে ভারতীয় ভেরিয়েন্টটা কি এখনো আমাদের ভিতরে কি সংক্রমণ হচ্ছে কিনা, সেটা কারণ আমাদের টেস্ট তো দেখতেছি 7 থেকে 9, 10-এর ভিতরে ঘোরাফেরা করতেছে। আমরা বলতে পারতেছি না যে নিচে নেমে আসছে, কোনোদিন কমতেছে, কোনোদিন বাড়তেছে। তো সুতরাং ঈদের পর আর ঈদের কারণে ওটা একটা ভয় আমাদের যে ভাইরোলজিস্ট বা সায়েন্টিস্ট যারা আছে, তারা স্বাস্থ্য অধিদপ্তরকে দিচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক সেটার মধ্যে কড়া নজর রাখছেন। তো সরকার এবং প্রধানমন্ত্রী কঠিনভাবে নেতৃত্ব দিচ্ছে। আমি আগেও কোনো একবার বলেছিলাম যে এই বৈশ্বিক করোনা পরিস্থিতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান 20তম, মানে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথাযথভাবে নেতৃত্ব দিতে পেরেছে। এবং লোমবার্ডের একটা রিসার্চে সেটা প্রমাণিত যে বাংলাদেশ বৈশ্বিক করোনা পরিস্থিতিতে 20তম স্থান অধিকার করেছে, মানে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। প্রথম দিকে যাই ছিল, পরের দিকে তো এখন আমরা তো সিস্টেমেটিক হইতে কিন্তু আমরা আগাচ্ছি। হয়তো ভ্যাকসিনের ক্ষেত্রে আমাদের একটু পিছাইছি, আশা করি আমরা ভ্যাকসিন পাবো এবং আমরা আমাদের আমি বলবো যে ভ্যাকসিন ডিপ্লোমেসিতে বরঞ্চ আমরা অনেক যথেষ্ট এগিয়ে ছিলাম। সেরামের পরিস্থিতির কারণে বা ভারতের পরিস্থিতির কারণে হিকাপ হয়েছে, বাট ভ্যাকসিন ডিপ্লোমেসি ওয়াজ ভেরি গুড এবং ভেরি এক্সেলেন্ট। কিন্তু অন্যান্য ব্যবস্থাপনার দিক থেকে আমাদের যথেষ্ট হচপচ হয়েছে। এই প্রসঙ্গে আমি একটু শেষ দিকে ওই যে যেটা বললেন আর কি,
প্রাইম মিনিস্টারের নেতৃত্ব এটা কিন্তু কেউ চ্যালেঞ্জও করছে না। না না এবং প্রশংসিতই হচ্ছে। এমনকি লক্ষ্য করে থাকবেন বিরোধী দলও কিন্তু এই ব্যাপারে জি। মুখ খুলে না। না, পিএম যে নেবে। এখন কিন্তু হ্যাঁ। কিন্তু এখানে কিন্তুটা হচ্ছে পিএম তো সিদ্ধান্ত দিবেন এবং পিএম তো বলবেন যে এটা এইভাবে করো, এটা ওইভাবে করো। কর্নেওয়ালা যারা আমরা আছি জি কেমন, সেইখানে জি। দুর্বলতাটা ওইখানে। যেখানেওয়ালাদের আমাদের সক্রিয় হতে হবে। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশনটা জি। ওইটাই দুর্বলতা ওখানে। এবং আমি বিনীতভাবে সবাইকে আরজ করব, বিশেষ করে যারা আমলা যারা রয়েছেন, প্রশাসনে যারা রয়েছেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গে জি। কিভাবে সঠিকভাবে বাস্তবায়িত হতে পারে জি। সেদিকে নজর। জি, ধন্যবাদ জনাব মোফাজ্জল করিম, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া সাহেব, আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরাও এই আলোচনা থেকে এই উপসংহার টানতে চাই যে যেহেতু ঝুঁকির আবার তৈরি হচ্ছে, সীমান্তবর্তী জেলাগুলো নিয়ে ভয় তৈরি হয়েছে, সুতরাং এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সক্রিয় নিশ্চয়ই আছেন, কর্তৃপক্ষ নিশ্চয়ই সক্রিয় আছেন, তাদের সক্রিয়তায় আমরা আশা করছি এবং যথাযথ সিদ্ধান্ত আশা করছি, যাতে করে কোনোভাবেই যে ইংরেজিতে বলে যে ওয়েট অ্যান্ড সি, এই বিষয়টি না হয়। কারণ আমরা প্রতিবেশী ভারতের অবস্থা দেখেছি, বিশ্বের বহু দেশের অবস্থা দেখেছি, যে কোনো কারণেই হোক আমাদের ব্যবস্থাপনাগত সাফল্য অথবা যে কোনো আশীর্বাদ পুষ্টতার কারণেই আমাদের পরিস্থিতি তুলনামূলকভাবে বৈশ্বিক বিবেচনায় আমরা যে অবস্থার মধ্যে আছি, কিছুটা স্বস্তি আমাদের আছে, সেটি থেকে যাতে আমরা কোনোভাবেই অবনতি না হয় সেই বিষয়ে আমরা সবাই সজাগ থাকব এবং যে কোনো সিদ্ধান্ত আসে সেগুলো সবাই সাধারণ মানুষ আমরা যারা আছি তারা সেগুলি কার্যকরভাবে বাস্তবায়ন করব, সতর্ক থাকব, সেই অনুরোধ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। আপনারা চাইলেই অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।